রোহিণী যতদিনে বাড়ি ফিরেছে ততদিনে অনেকটা সময় কেটে গেছে। প্রায় 10-12 দিন হাসপাতালে থাকতে হয়েছিল ওকে। এখনো যে রোহিণী পুরোপুরিভাবে সুস্থ তা নয়। বাড়িতে ফিরলেও থেরাপি চলবে এখনো। যে পরিমাণ ক্লান্তি আর অবসাদের স্তর পুরু হয়ে জমে আছে ওর মনে, সেই ক্ষত সারতে সারতে আরো অনেক দিন। আর থেরাপি চলাকালীন ফোনের ব্যবহারও বাড়ি থেকে করতে দিত না। আর রোহিণীর পক্ষে এই শরীর নিয়ে ঝগড়া করাও সম্ভব ছিল না। অগত্যা অভিজ্ঞতার কবিতা আর আমাদের অপর্ণার কাছে পৌঁছয়নি। নিজের ঘরে শুয়ে বসেই সময় কাটায় রোহিণী। কলেজে যাওয়া শুরু করলেও শারীরিক ক্লান্তির জন্য খুব বেশিক্ষণ ক্যাম্পাসে থাকা হয় না ওর। থেরাপিতে যাওয়া শুরু করলে ও জানতে পারে যে মানসিকভাবে যে ধাক্কাটা ও পেয়েছে সেটা যতটা ভারী মনে হয়েছে আসলে তার থেকে অনেক বেশি। কারণ নিখিলের সঙ্গে ওইভাবে নিজেকে হারিয়ে ফেলার পর এতদিন পরে আবার কাউকে ভরসা করেছিল রোহিণী। আর সেখানেই আবার আঘাত পেয়েছে ও। আর এই ক্ষতগুলো সারতে সময় নেয়, কারণ এটা খুব অদ্ভুত একটা যন্ত্রণা। চারপাশে একের পর এক প্রতিশ্রুতির পাহাড় তৈরি হতে থাকে। তারপর যদি হঠাৎ সেই সব কিছু মিথ্যে হয়ে যায়, তখন সেই পাহাড়টাকেই তো ঠুনকো বলে মনে হয়। মনে হয় মেকি, যেন কেউ ফাঁকি দিয়ে গেছে। সে দূর থেকে বলছে, কেমন বোকা বানালাম। আর একা ঘোরের মাঝখানে টুকরোগুলো কুড়োচ্ছে ভেতর থেকে ভেঙে যাওয়া একটা দেহ। অভিজ্ঞতাকে এখন অনেকটা দূরের কিছু বলে মনে হচ্ছে রোহিণীর। যেন সে দুঃস্বপ্নের থেকে বেশি কিচ্ছু ছিল না। ওই যে মরীচিকা, সেই রকম। কিন্তু এর থেকে বেশি খুব একটা কিছু মনে আসছে না রোহিণীর। কোনো রাগ, অভিমান, দুঃখ, কিচ্ছু না। যেন সত্যির থেকে এই সব কিছু বহু দূরে, যাকে নিয়ে আর সত্যি খুব একটা কিছু যায় আসে না রোহিণীর। এই কথাটা ভাবার সঙ্গে সঙ্গেই চমকে উঠল রোহিণী। এটা কি ভাবছে ও? কিছুক্ষণ লাগলো ওর ধাতস্থ হতে। তাহলে কি সত্যি অভিজ্ঞতা এতটাই দূরে চলে গেছে এখন? অভিজ্ঞতার মুখটা মনে পড়লে কিছুক্ষণ আগে অবধিও রোহিণীর প্রায় কিছুই মনে হচ্ছিল না। নিজের ওপরেও আর তেমন কোনো ঘৃণা বা কিচ্ছু নেই। খালি অনেক বেশি চুপ করে গেছে রোহিণী এখন। কারোর সাথেই খুব একটা কথা বলে না, গান নিয়েই থাকে। থেরাপি ভালোই চলছে, এখন শারীরিকভাবেও অনেকটা ভালো। কিন্তু এই কিছুক্ষণ আগে থেকেই আবার একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে ওর মধ্যে। একটু আগে বাপ্পাদা ফোন করেছিল। হ্যালো, তোমার শরীর কেমন আছে এখন? বাপ্পাদা জিজ্ঞেস করেছিল। রোহিণী বলেছিল, হ্যাঁ বাপ্পাদা, অনেকটা বেটার আছি এখন। থেরাপি চলছে, দেখি কদিন কিরকম লাগে। বাপ্পাদা উত্তর দিলেন, হ্যাঁ এসবে তো একটু সময় লাগেই। যাকে তুমি ভালো করে রেস্ট নাও, আর আপাতত মা বাবার কথা শোনো, কেমন? আর শোনো, বলে উঠল বাপ্পাদা, এখন আবার কলেজে গিয়ে বিপ্লবী হতে যেও না কিন্তু। কথাটা শুনেই হেসে ফেলল রোহিণী। না বাপ্পাদা, এখন প্রায় পুরোটাই বাড়িতে থাকছি। মাঝে মধ্যে যাচ্ছি ক্লাস করতে, বেশিক্ষণ থাকছিও না। ভালো ভালো। আচ্ছা, তোমার বাবার সাথে কথা হচ্ছিল। আসলে এই তো কদিন পরই সমাবর্তন, তো সেখানে তোমাকে গাওয়ানোর কথা ভাবছিলাম। তোমার অভিনয় বিসর্জনে সবার খুব ভালো লেগেছিল, জানো নিশ্চয়ই। অনেকটা কান লাল করে রোহিণী বলেছিল, হ্যাঁ বাপ্পাদা, শুনেছি। ভালো ব্যাপার, কিন্তু বেশি উড়ো না যেন, কেমন? যাকে শোনো, 6ই মে রবীন্দ্র সদনে অনুষ্ঠান। এপ্রিল থেকে রিহার্সাল শুরু হবে। যদি পারো তাহলে প্রথম থেকেই জয়েন করো রিহার্সালে, না হলে তুমি একটু কয়েকদিন সময় নিয়ে নিও। তোমাকে গানের লিস্টটা পাঠিয়ে দিচ্ছি, 2টো গান গাইবে তুমি। ঠিক আছে বাপ্পাদা, থ্যাংক ইউ, বলে রেখে দিয়েছিল রোহিণী। সেই বিসর্জন, অপর্ণা, জয় সিংহ, গ্রিন রুম, অভিজ্ঞতার মুখটা আবার আবার মনে পড়ে গেল রোহিণীর। কিন্তু এবার আর কিছু মনে হলো না, এটা বলার জায়গায় থাকলো না রোহিণী।
কিন্তু তবুও ঠিক যেই যেই আবেগগুলো সব থেকে আগে অনুভব করবে ভেবেছিল সেগুলো করেনিও। হঠাৎ করেই সবকিছু যেন মুহূর্তের মধ্যে চোখের সামনে ভেসে উঠল রোহিণীর। বাপ্পাদার ফোন বলেই ফোনটা হাতে পেয়েছিল। এখন মেসেজ খুলতেই চোখ গেল অভিজ্ঞতার মেসেজের দিকে। প্রায় 20 দিন আগে শেষ মেসেজ করেছিল। কিছুটা ভয় নিয়েই মেসেজটা খুলল রোহিণী। প্রায় আধ ঘন্টা ধরে পড়ল পুরোটা, তারপর বন্ধ করে পাশে রেখে দিল। গান নিয়ে বসলো বেশ কিছুক্ষণ। প্রায় ঘন্টা খানিক বাদে একটা ছোট্ট রিপ্লাই দিল রোহিণী। অভিজ্ঞতা, কবিতাটা খুব সুন্দর, সত্যিই সুন্দর, কিন্তু আমি আর পারছি না যে। আমার এখন থেরাপি চলছে, কখন কি ট্রিগার করে দেবে আমি জানি না। তোমাকে কষ্ট দিতে আমি চাই না। আমরা আসলে কি হয়তো এই মুহূর্তে জানা বা বোঝা আমার পক্ষে সম্ভব নয়। আমার মনে হয় আমার এখন একটু আলাদা থাকাই ভালো। তুমি ভালো থেকো। লিখে সেন্ড করার আগে আঙুলটা মুহূর্তের জন্য থমকে গেল। বুঝতে পারল যে আঙুলটা কেঁপে উঠল ওর অজান্তে, কিন্তু তারপর পাঠিয়েই দিল মেসেজটা। যখন এসেছিলে, যখন এসেছিলে, অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি। হে অজানা, তোমায় তবে জেনেছিলে, অনুভবে জেনেছিলেম, গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে, যখন এসেছিলে, অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি। অভিক যখন রোহিণীর মেসেজটা দেখেছিল, ততদিনে অপেক্ষা করতে করতে সেটাই একটা অভ্যেস হয়ে গেছে ওর। রোজ দেখতো রোহিণী কিছু লিখেছে কিনা, তারপর সেইটা একটা নিয়ম হয়ে গেল। প্রত্যেক দিন দুবার করে দেখতো যে রোহিণী অন্তত মেসেজটা দেখেছে কিনা, কিন্তু বারবার নিরাশ হতো। তবু অভিক থামতো না। ওর রুটিনের মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিল এই চেক করাটা। অপেক্ষা যখন অভ্যেস হয়ে যায়, তখন অপেক্ষার শেষে কি হবে সে সবটাই তো উদ্দেশ্যবিহীন হয়ে যেতে চায়। সেটাই হলো অভিকের সঙ্গে। এতদিন যে কাজটা, যার অপেক্ষাটা এত মন দিয়ে, এত মন প্রাণ দিয়ে অভিক করত, আজ তার মেসেজ পেয়ে কোথাও গিয়ে যেন একটু নিরাশ হয়ে গেল। মেসেজটা খুলে পড়ার পর সেই জন্যই খুব ভেতরে গিয়ে কিছু একটা আঘাত করেনি ওকে। আবার ভালোও যে লেগেছিল এমনটাও নয়, কিন্তু খালি এইটুকুই মনে হয়েছিল যে এর পরে কি, অপেক্ষার শেষে কি আসে। হঠাৎ ফোনটা বেজে উঠল। বাপ্পাদা ফোন করেছেন। হ্যাঁ বাপ্পাদা, বলুন, বলল অভিক। হ্যালো প্রবাসী বাঙালি, কেমন আছো তুমি? জিজ্ঞেস করলেন বাপ্পাদা। ভালোই আছি, আপনি কেমন আছেন? ভালো ভালো। আচ্ছা শোনো, তুমি কি মে মাস নাগাদ কদিনের জন্য ছুটি নিয়ে আসতে পারবে? তাহলে তোমার জন্য দুটো গান ভেবেছিলাম, সেগুলো ফাইনালাইজ করব, বললেন বাপ্পাদা। বাপ্পাদা, মে মাস মানে কি সমাবর্তন? উত্তরার সমাবর্তনে গত 6 বছরে প্রত্যেকবার গেয়েছে অভিক। হ্যাঁ, আবার কি? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটু পরে জানাই। একটু অফিসে কথা বলতে হবে, কোনো অসুবিধে হবে বলে মনে হয় না যদিও। ঠিক আছে, আমি তোমাকে গানের লিস্টটা মেসেজ করে রাখছি। আচ্ছা বাপ্পাদা,
মনে রেখো 6ই মে রবীন্দ্র সদন। মেসেজ চেক করতে গিয়ে দেখল অভিক রায়ের ঠিক নিচে লেখা আছে রোহিণী চৌধুরী। দুজনেই প্রাইজ পাচ্ছে এবার। পরপর গান গাইবে দুজনে। ওই যে প্রশ্নটা করেছিলাম, অপেক্ষার শেষে কি আসে? অপেক্ষা। তুমি গেলে যখন একলা চলে, চাঁদ উঠেছে রাতের কোলে, চাঁদ উঠেছে। তুমি গেলে যখন, তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে, মালা তোমার। বুঝেছিলেম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে, যখন এসেছিলে।